হুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গভীর তথ্য অনুসন্ধান কার্যক্রমে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আমাদের প্রতিদিনের জীবনের একদম সবচেয়ে সাধারণ একটা কাজ। হুম, সবচেয়ে সাধারণ কিন্তু আবার সবচেয়ে অপরিহার্যও বটে। একদম ঠিক। আর কাজটা হলো আমাদের শ্বাস-প্রশ্বাস। আমরা দিনে প্রায় ২০,০০০ বার শ্বাস নিই, অথচ এর দিকে আমাদের মনোযোগ বলতে গেলে প্রায় শূন্যই থাকে। হ্যাঁ, আমরা টেরই পাই না যে শ্বাস নিচ্ছি। ঠিক তাই। তো আজকের এই নিবিড় আলোচনায় আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে এই চরম উপেক্ষিত শ্বাসপ্রশ্বাসকেই আসলে আত্ম-আবিষ্কারের একটা ভীষণ শক্তিশালী টুলে পরিণত করা যায়। হুম, আর এর জন্য আমাদের আজকের মূল উৎস উপাদানটা কিন্তু বেশ প্রাচীন এবং অত্যন্ত চমৎকার। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে বৌদ্ধ ভিক্ষু বুদ্ধদাসের লেখা বিখ্যাত ম্যানুয়াল আনাপানাসাতি, বা যাকে ইংরেজিতে বলা হয় মাইন্ডফুলনেস অফ ব্রিথিং। ঠিক। বিশেষ করে এই ম্যানুয়ালটির প্রথম ৪টি পর্যায়, মানে যাকে ফার্স্ট টেট্রাড বলা হয়, আজ আমরা তার শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করব। হ্যাঁ, তবে আলোচনার শুরুতেই এই উৎস উপাদানের প্রকৃতি নিয়ে একটা বিষয়ে পরিষ্কার করে নেওয়া খুব দরকার বলে আমি মনে করি। কোন বিষয়টা? মানে ধরুন, সাধারণ আধুনিক যুগে আমরা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বলতে কি বুঝি? মূলত স্ট্রেস কমানো বা সাধারণ রিল্যাক্সেশনের কিছু পদ্ধতি, তাই না? হ্যাঁ, ওই একটু গভীর শ্বাস নিলাম, ছেড়ে দিলাম, এরকম আর কি। একদম। কিন্তু বুদ্ধদাসের এই ম্যানুয়ালটি কিন্তু নিছক কোনো রিল্যাক্সেশন গাইড নয়। মানে এটা মন এবং শরীরের গভীর সংযোগ বোঝার জন্য অত্যন্ত প্রাচীন, সুনির্দিষ্ট আর নিখুঁত একটা নির্দেশিকা। সাধারণ কোনো ব্যায়াম নয় এটা। ঠিক। আমরা যদি এর ফিলোসফিক্যাল বা ঐতিহ্যগত দিকগুলো একটু সরিয়েও রাখি, শুধু এর মনস্তাত্ত্বিক আর শারীরবৃত্তীয় কাঠামোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এটা আসলে মানুষের স্নায়ুতন্ত্র আর মনোযোগকে হ্যাক করার একটা দারুণ সুশৃঙ্খল পদ্ধতি। ওয়াও! যাদের আধুনিক মনস্তত্ত্ব বা নিউরোসায়েন্স সম্পর্কে একটু ধারণা আছে, তারাও কিন্তু এই প্রাচীন ম্যানুয়ালটার বৈজ্ঞানিক ভিত্তির সাথে চমৎকার একটা মিল খুঁজে পাবেন। হুম, ১০০ ভাগ নিশ্চিতভাবেই পাবেন। আর আমাদের আজকের এই অনুসন্ধানের মূল উদ্দেশ্যই হল, যারাই শুনছেন তাদের জন্য এই পদ্ধতিগুলোর কার্যকারিতা এবং আম এর পেছনের যে বিজ্ঞানটা আছে, সেটাকে সহজবোধ্য করে তোলা। হ্যাঁ, বিষয়টা আসলে প্র্যাকটিক্যাল জীবনে কিভাবে কাজে লাগে সেটাই মূল বিষয়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। ম্যানুয়ালটির প্রথম পর্যায়ে দীর্ঘ শ্বাসের বা লং ব্রিথিংয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথম পর্যায়ে। নির্দেশিকাটা কিন্তু শুনতে খুব সরল। শ্বাস নেওয়ার সময় অনুশীলনকারীকে একদম স্পষ্টভাবে বুঝতে হবে আমি দীর্ঘশ্বাস নিচ্ছি, আর ছাড়ার সময় বুঝতে হবে আমি দীর্ঘশ্বাস ছাড়ছি। হুম। আপাতদৃষ্টি তো এটা খুব সাধারণ একটা নির্দেশ মনে হতে পারে, কিন্তু আমি যতদূর পড়েছি এর ভেতরে শরীরের মেকানিক্সের একটা বেশ বড় পরিবর্তন লুকিয়ে আছে, তাই না? একদম ঠিক ধরেছেন। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এর শারীরবৃত্তীয় দিকটি, মানে ফিজিক্যাল দিকটা। একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, ধরুন আমরা যখন স্বাভাবিকভাবে শ্বাস নিই, তখন বুকের ওঠানামা কিন্তু খুব সামান্যই হয়। আমরা খুব একটা খেয়ালও করি না। তা তো বটে। কিন্তু যখন কেউ সর্বোচ্চ সীমার দীর্ঘশ্বাস নেওয়ার অনুশীলন করেন, তখন এক অদ্ভুত ব্যাপার ঘটে। উৎস উপাদানে বলা হয়েছে এই দীর্ঘশ্বাস ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। ৩০ থেকে ৪০ সেকেন্ড, এটা তো অনেক লম্বা একটা সময়। হ্যাঁ, এখন শারীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে একটু ভাবা যাক, দীর্ঘতম ইনব্রিথ বা প্রশ্বাস নেওয়ার সময় আসলে আমাদের শরীরে কি ঘটে। সাধারণত আমরা তো ভাবি যে গভীরভাবে শ্বাস নিলে পেট ফুলে উঠবে। হ্যাঁ, সবাই এটাই ভাবে। কিন্তু সর্বোচ্চ দীর্ঘশ্বাসের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো ঘটে। মানে ফুসফুস যখন তার সর্বোচ্চ ধারণ ক্ষমতায় পৌঁছায়, তখন পেট সর্বোচ্চ সংকুচিত হয় আর বুকটা পুরোপুরি প্রসারিত হয়। আচ্ছা। যেই আপনাকে জানিয়ে দিচ্ছে যে শ্বাসটা কতটা লম্বা হলো। আর আমার মনে হয় এই শারীরবৃত্তীয় পরিবর্তনটা আসলে আমাদের স্নায়ুতন্ত্রকে একটা বড় বার্তা পাঠায়। কি রকম বার্তা? মানে শরীরকে সে জানিয়ে দেয় যে এখন আর ফ্লাইট অর ফাইট মোডে থাকার দরকার নেই, সব শান্ত। আর এই বিষয়টা আরও সহজভাবে বোঝানোর জন্য ম্যানুয়ালটির ধারাভাষ্যকাররা প্রাণী জগতে চমৎকার একটা উপমা টেনেছেন। ও হ্যাঁ, সেই বিখ্যাত উপমাটা। হ্যাঁ, হাতি আর ইঁদুরের উপমা। যারাই শুনছেন একটু কল্পনা করার চেষ্টা করুন। হাতির শরীর তো বিশাল, তাই না?
তার মেটাবলিজম রেট আর শ্বাস-প্রশ্বাসের সময়কালও স্বাভাবিকভাবেই অনেক দীর্ঘ হয়। হাতির শ্বাস অনেক ধীর আর গম্ভীর। অন্যদিকে ইঁদুর বা খরগোশের কথা ভাবুন, এদের শ্বাস হয় খুব ছোট, দ্রুত আর অস্থির। এই উপমাটা মূলত সময়ের নিরিখে শ্বাসের ধীর বা দ্রুত হওয়ার বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট করে। ঠিক, মানে হাতির মতো দীর্ঘ শ্বাস নেওয়ার মানে হল শরীরের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করা, যেটা মূলত আমাদের শরীরকে শান্ত হতে সাহায্য করে। একদম। আর একটা মজার ব্যাপার কি জানেন, এই প্রথম পর্যায়ে মনোসংযোগ ধরে রাখার জন্য ম্যানুয়ালটাতে একটা দারুণ প্রাথমিক কৌশলের কথা বলা হয়েছে, যেটা অনেকেই হয়তো প্রথমবারে এড়িয়ে যান। তাই নাকি? কৌশলটা কি? শুরুতে একজন অনুশীলনকারীর উচিত ইচ্ছে করে একটু ভারী বা রুক্ষভাবে শ্বাস নেওয়া। ভারীভাবে, মানে ইচ্ছা করেই শব্দ করে শ্বাস নেওয়া? হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত মনে হলেও এর পেছনে একটা খুব স্পষ্ট যৌক্তিকতা আছে। যৌক্তিকতাটা সম্ভবত আমাদের ইন্দ্রিয় বা সেন্সরি ফিডব্যাকের সাথে যুক্ত, তাই তো? একদম। আরম শুরুতে যদি আমরা খুব সূক্ষ্মভাবে শ্বাস নিই, তাহলে তো আমাদের ওই বিক্ষিপ্ত মন সেই সূক্ষ্ম স্পর্শটাকে ধরাই পারবে না। মন তো এমনিতেই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ঠিক বলেছেন। তাই ইচ্ছা করে একটু ভারী শ্বাস নিলে শ্বাসের শব্দটা সরাসরি নিজের কানে পৌঁছায়। বাহ, দারুণ ব্যাপার তো। কান এখানে মনোসংযোগের জন্য একটা অতিরিক্ত নোঙর বা অ্যাঙ্কার হিসেবে কাজ করে। যখন ভারী শ্বাস নেওয়া হয়, তখন একদিকে বাতাসের শব্দ আমাদের শোনার ক্ষমতাকে আটকে রাখে, আর অন্যদিকে নাকের ডগায় বা ওপরের ঠোঁটে বাতাসের ওই ঘর্ষণ বা স্পর্শটা অনুভব করা অনেক সহজ হয়ে যায়। একদম নিখুঁত পর্যবেক্ষণ। এই স্পর্শ আর শব্দ উভয় দিক থেকেই যখন মস্তিষ্ক সংকেত পেতে থাকে, তখন মনকে শ্বাসের সাথে বেঁধে রাখা অনেক সহজ হয়ে যায়। এটা তো বলতে গেলে রীতিমতো একটা সেন্সরি হ্যাক, যেটা মনকে বর্তমান মুহূর্তে ধরে রাখতে বাধ্য করছে। হ্যাঁ হ্যাঁ, কি বলা চলে এটাকে। আচ্ছা, দীর্ঘশ্বাসের এই প্রাথমিক পর্যায়টা আয়ত্ত করার পর আমরা স্বাভাবিকভাবেই একটা যৌক্তিক প্রশ্নের সম্মুখীন হই। কি সেটা? খুব ক্লান্ত থাকি, তখন তো প্রাকৃতিকভাবেই আমাদের শ্বাস ছোট আর দ্রুত হয়ে আসে। হ্যাঁ, তখন তো আর হাতির মতো শ্বাস নেওয়া সম্ভব হয় না। ঠিক, আর ঠিক এই জায়গাতেই ম্যানুয়ালটার দ্বিতীয় পর্যায় বা শর্ট ব্রিদিংয়ের গুরুত্বটা সামনে আসে। এই ধাপে অনুশীলনকারীকে বলা হয়েছে ছোট শ্বাস পর্যবেক্ষণ করতে। হ্যাঁ, আর যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি মেলাই, তবে বুঝতে পারব কেন দীর্ঘশ্বাসের ঠিক পরেই এই ছোট শ্বাসের অনুশীলন এত জরুরি। কেন জরুরি? কারণ দীর্ঘশ্বাসের মাধ্যমে আমরা তো মনকে শান্ত করতে শিখলাম, হ্যাঁ। কিন্তু ছোট শ্বাসের অনুশীলন মূলত মনকে জীবনের কঠিন বা অস্থির পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে শেখায়। মানে একটা ট্রেনিং গ্রাউন্ডের মতো। ঠিক তাই। আমরা যখন ইচ্ছা করে ছোট ও দ্রুত শ্বাস নেওয়ার অনুশীলন করি, তখন আসলে আমরা আমাদের স্নায়ুতন্ত্রকে একটা সিমিউলেটেড বা কৃত্রিম চাপের মধ্যে ফেলি। ও, বুঝতে পারছি। উদ্দেশ্য হল এই দ্রুত আর অগোছালো শ্বাসের মাঝেও কিভাবে মনের ফোকাস বা স্থিরতা ধরে রাখা যায় তার একটা প্র্যাকটিস করা। যাতে বাস্তব জীবনে যখন সত্যি সত্যি কোনো তীব্র আবেগ বা ভয়ের কারণে আমাদের শ্বাস ছোট হয়ে আসে, তখনও মন যেন ওই ধাক্কায় তার নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে। একদম। এটা ইমোশনাল রিসিলিয়েন্স তৈরির একটা দারুণ উপায়। এই পরিস্থিতিটাকে ভিজুয়ালাইজ করার জন্য ম্যানুয়ালটাতে দৈনন্দিন জীবনের একটা অসাধারণ মেটাফোর বা উপমা ব্যবহার করা হয়েছে। দোলনার উপমাটা? হ্যাঁ, ঝুলন্ত দোলনার উপমা। ধরুন, একটা ঝুলন্ত দোলনায় একটা বেশ অস্থির শিশু আছে, আর একজন নার্স তাকে পাহারা দিচ্ছেন। শিশুটি হয়তো এদিক সেদিক প্রচুর নড়াচড়া করছে, দোলনাটা হয়তো কখনো খুব দ্রুত দুলছে, আবার কখনো ধীরে দুলছে। হ্যাঁ, বাচ্চাদের দোলনা যেমন হয় আর কি। ঠিক, দোলনাটা ডানে যাক বা বাঁয়ে, জোরে দোলক বা আস্তে, নার্সের চোখ কিন্তু সবসময় ওই দোলনার ভেতরে থাকা শিশুটার দিকেই স্থির থাকে। একদম। নার্স দোলনার গতির সাথে নিজের চোখকে এমনভাবে সিঙ্ক করে নেন যেন শিশুটি এক মুহূর্তের জন্য তার দৃষ্টির আড়াল না হয়। এই উপমাটা আসলে মনোসংযোগ বা মাইন্ডফুলনেসের মূল নির্যাসটাকে খুব দারুণভাবে তুলে ধরে। কিভাবে? এখানে দোলনাটা হলো আমাদের শ্বাস, আর নার্স হলেন আমাদের মন বা ওই পর্যবেক্ষক সত্তাটা। শ্বাস দীর্ঘ হোক বা ছোট, দ্রুত হোক বা ধীর, সেটা আসলে কোনো বিষয় নয়। মানে শ্বাসের ধরনটা ম্যাটার করছে না? না, ম্যাটার করছে মনের মনোযোগটা। সেটা সর্বদা শ্বাসের গতিবিধির ওপর অবিচল থাকতে হবে। নার্স যেমন শিশুটার প্রতিটি নড়াচড়া খেয়াল রাখেন, অনুশীলনকারীকেও শ্বাসের প্রতিটি ওঠানামা ঠিক সেভাবেই পর্যবেক্ষণ করতে হবে। দোলনার গতি পরিবর্তন হলেও নার্সের নজর যেমন সরে যায় না, তেমনি শ্বাসের গতি প্রকৃতি বদলালেও আমাদের মনোসংযোগ যেন ব্যাহত না হয়। দ্বিতীয় পর্যায়ে আমাদের আসলে সেই শিক্ষাই দিচ্ছে।
একদম তাই। হয়ে আমরা এখন তৃতীয় পর্যায়ে প্রবেশ করছি। হ্যাঁ, স্টেজ 3। এই ধাপে এসে ম্যানুয়ালটাতে প্রথমবারের মতো একটা সক্রিয় নির্দেশিকা বা যাকে বলে অ্যাক্টিভ ইন্টারভেনশন সেটার কথা বলা হয়েছে। হুম, শব্দগুচ্ছটা হল সে নিজেকে প্রশিক্ষণ দেয়। উৎস উপাদানে বলা হয়েছে সম্পূর্ণ শরীর অনুভব করে আমি শ্বাস নেব, এভাবেই সে নিজেকে প্রশিক্ষণ দেয়। হ্যাঁ, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আগের ধাপগুলোতে কিন্তু কেবল পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছিল, জাস্ট দেখা। কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে নিজেকে ট্রেন বা প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক বলেছেন। এই পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে ব্যবহৃত সম্পূর্ণ শরীর বা হোল বডি শব্দটা নিয়ে কিন্তু বেশ বিস্তর বিভ্রান্তি তৈরি হতে পারে। হ্যাঁ, প্রথম শুনলে তো মনে হয় পুরো ফিজিক্যাল বডির কথা বলা হচ্ছে। একদম। কিন্তু এখানে সম্পূর্ণ শরীর বলতে আমাদের এই রক্তমাংসের বাহ্যিক শরীর বা অ্যানাটমিক্যাল বডিকে কিন্তু বোঝানো হয়নি। তাহলে কি বোঝানো হয়েছে? পালি ভাষায় এটাকে বলা হয়েছে কায় সংখার, যার অর্থ হল শ্বাসের শরীর বা শ্বাসের গঠন। আচ্ছা। একটা শ্বাসের মূলত 3টে অংশ থাকে, একটা শুরু, একটা মধ্যভাগ আর একটা শেষ। শুরু, মধ্য, শেষ। শ্বাস যখন ভেতরে প্রবেশ করে তার শুরুটা হয় আমাদের নাকের ডগায়, মধ্যভাগ হল বুক বা শ্বাসনালী, আর শেষটা অনুভূত হয় একেবারে নাভিতে গিয়ে। আর নিঃশ্বাসের ক্ষেত্রে, মানে শ্বাস ছাড়ার সময় এর ঠিক উল্টোটা ঘটে। ঠিক তাই। এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাপথকে একদম নিরবচ্ছিন্নভাবে অনুভব করাটাকেই বলা হয়েছে সম্পূর্ণ শরীর অনুভব করা। তার মানে মাঝখানে কোনো গ্যাপ বা শূন্যস্থান না রেখে শ্বাসের পুরো সাইকেলটাকে ট্র্যাক করা। একদম। আর আমি যতদূর জানি এই নিরবচ্ছিন্ন ট্র্যাকিংয়ের ভেতরেই লুকিয়ে আছে সেই বিখ্যাত থ্রি-ফোল্ড ট্রেনিং বা ত্রিমুখী প্রশিক্ষণের মেকানিজম। হ্যাঁ, চমৎকার একটা কনসেপ্ট এটা। বৌদ্ধ দর্শনে 3টি মূল স্তম্ভের কথা বলা হয়: নৈতিকতা বা শীল, একাগ্রতা বা সমাধি, আর অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞা। সবচেয়ে অবাক করা বিষয় হল এই ম্যানুয়াল অনুযায়ী আলাদা করে কোনো নীতিবাক্য বা রুলস না আউড়ে শুধুমাত্র শ্বাসের ওপর নিখুঁত মনোযোগ রেখেই এই 3টে বিষয়ের প্রশিক্ষণ একসাথে সম্পন্ন করা সম্ভব। এটা কিভাবে কাজ করে একটু বলবেন? মেকানিজমটা আসলে খুবই যৌক্তিক। যখন একজন ব্যক্তি শ্বাসের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ চক্রটার উপর অবিচল মনোযোগ ধরে রাখেন, তখন তার মস্তিষ্কে অন্য কোনো ক্ষতিকর চিন্তা বা রিঅ্যাক্টিভ ইম্পালস প্রবেশের কোনো সুযোগই পায় না। কারণ মন তো একটা কাজেই পুরোপুরি ব্যস্ত। ঠিক। তার মন তখন লোভ, রাগ বা হিংসার মতো প্রবৃত্তিগুলো থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। এটা কিন্তু বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো নৈতিকতা নয়, বরং এটা মনোযোগের একটা বাই প্রোডাক্ট হিসেবে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া নৈতিকতা বা শীল। একদম। এরপর এই যে মনোযোগকে একটা নির্দিষ্ট বস্তুর ওপর, মানে এখানে শ্বাসের ওপর দীর্ঘক্ষণ ধরে রাখার যে ক্ষমতা, সেটাই হলো একাগ্রতা বা সমাধি। আর অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞার বিষয়টি আসে কখন? প্রজ্ঞা আসে যখন আমরা বুঝতে পারি যে এই পুরো প্রক্রিয়াটা আসলে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শ্বাসের একটা শুরু আছে, সেটা বদলাচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। কোনো কিছুই স্থায়ী নয়। ঠিক। শ্বাসের এই পরিবর্তনশীল প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমেই জগতের সবকিছুর অনিত্যতা সম্পর্কে যে বোধ তৈরি হয়, সেটাই মূলত অন্তর্দৃষ্টি। কিন্তু বাস্তব দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য মনকে এভাবে শ্বাসের 3 স্তরে অবিচল রাখাটা প্রচণ্ড কঠিন একটা কাজ। হ্যাঁ, প্রথম প্রথম তো খুবই কঠিন। কারণ আমাদের মস্তিষ্ক স্বভাবতই এদিক সেদিক ছুটে বেড়াতে খুব পছন্দ করে। আর এই কাঠিন্য দূর করতেই উৎস উপাদানে মনকে বেঁধে রাখার জন্য 2টো অত্যন্ত কার্যকরী কৌশল শেয়ার করা হয়েছে। এই কৌশল দুটো মূলত মনকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আটকে রাখার হাতিয়ার। প্রথম কৌশলটা কি? প্রথম কৌশলটা হলো গণনা করা বা কাউন্টিং। শ্বাস নেওয়ার সময় মনে মনে 1 থেকে 5 বা 10 পর্যন্ত ধীরে ধীরে গোনা, আবার ছাড়ার সময়ও একই কাজ করা। এটা তো বেশ পরিচিত একটা পদ্ধতি। হ্যাঁ, এটা মস্তিষ্ককে একটা অতিরিক্ত কাজ দেয়, ফলে মন অন্য কোনো চিন্তায় হারিয়ে যাওয়ার সুযোগটা একটু কম পায়। তবে দ্বিতীয় কৌশলটা কিন্তু আরও বেশি কল্পনাপ্রসূত এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অনেক বেশি শক্তিশালী। আপনি সম্ভবত রত্ন বা কঠিন বস্তুর ওই মেটাফোরটার কথা বলছেন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। ম্যানুয়ালটাতে বলা হয়েছে
বাতাসকে শুধুমাত্র একটা বায়বীয় বা নিরাকার পদার্থ হিসেবে না ভেবে তাকে একটা কঠিন বস্তু হিসেবে কল্পনা করতে, যেমন ধরুন একটা রত্ন বা জেম। হুম কল্পনা করতে হবে যে ওই কঠিন রত্নটা একটা নির্দিষ্ট ট্র্যাক বা পথ ধরে গলার ভেতর দিয়ে একদম ঘষে ঘষে ওঠানামা করছে। ঠিক তাই। আর এই ভিজুয়ালাইজেশন বা কল্পনার পদ্ধতিটা কাজ করার পেছনে একটা বেশ বড় স্নায়বিক কারণ আছে। তাই নাকি? হ্যাঁ, মানুষের মন আসলে ওই বায়বীয় বা নিরাকার কিছুর চেয়ে স্পর্শযোগ্য বা কঠিন বস্তুর প্রতি অনেক বেশি ফোকাস করতে পারে। লজিক্যাল। যখন আমরা শ্বাসকে একটা কঠিন রত্ন হিসাবে কল্পনা করি, যেটা আমাদের শ্বাসনালী বরাবর একটা নির্দিষ্ট ট্র্যাকে ওঠানামা করছে, তখন আমরা আসলে মস্তিষ্কের সোম্যাটোসেন্সরি কর্টেক্সকে উদ্দীপ্ত করি। মানে মনে হয় যেন মনটাই ওই রত্নের সাথে বাধা অবস্থায় ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে। একদম। এই ট্যাকটাইল বা স্পর্শযোগ্য কল্পনা আমাদের ওই বিক্ষিপ্ত মনকে খুব দ্রুত একমুখী করে ফেলে। দারুণ একটা কৌশল। তো এই কৌশলগুলো ব্যবহার করে যখন আমরা শ্বাসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলি, তখন আমরা চলে আসি চতুর্থ এবং শেষ পর্যায়ে। স্টেজ 4। এ পর্যায়ে বলা হয়েছে শারীরিক গঠন শান্ত করে আমি শ্বাস ছাড়ব। এভাবে সে নিজেকে প্রশিক্ষণ দেয়। এখানে শারীরিক গঠন বা বডিলি ফরমেশন বলতে মূলত শরীর এবং শ্বাসের যে পারস্পরিক নির্ভরশীলতা সেটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, শরীর যদি শক্ত থাকে, পেশি যদি সংকুচিত থাকে বা আমরা যদি মানসিকভাবে অস্থির থাকি, তাহলে শ্বাসও প্রাকৃতিকভাবে রুক্ষ এবং অগোছালো হয়। বিপরীতভাবে শ্বাসকে যখন সূক্ষ্ম করা হয়, তখন শরীর নমনীয় এবং শান্ত হয়ে আসে। একদম ঠিক। এই পুরো আলোচনার অন্যতম সেরা একটা অংশ। ঘণ্টা বা ঘণ্টা। হ্যাঁ, একটা বড় ধাতব ঘণ্টার কথা ভাবুন। যখন সেটাতে বেশ জোরে আঘাত করা হয়, তখন শুরুতে কি হয়? প্রথমে একটা বিকট এবং তীক্ষ্ণ শব্দ তৈরি হয়। কান ঝালাপালা করা শব্দ। ঠিক। এরপর সেই শব্দের তীব্রতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। একটা অনুরণন বা ভাইব্রেশন তৈরি হয় এবং একসময় সেই অনুরণন কমতে কমতে পুরোপুরি শান্ত হয়ে একদম শূন্যে মিলিয়ে যায়। আচ্ছা। আমাদের স্বাভাবিক বা ডিফল্ট শ্বাস-প্রশ্বাস আপাতদৃষ্টিতে আমাদের কাছে শান্ত মনে হতে পারে, কিন্তু যখন এর উপর একদম গভীর মনোযোগ দেয়া হয়, তখন বোঝা যায় এটা আসলে কতটা রুক্ষ এবং অগোছালো। ঠিক যেন ঘণ্টার ওই প্রথম আঘাতের মতো। একদম তাই। আসলে আধুনিক জীবনযাপন, প্রতিনিয়ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, সারাদিন মানসিক চাপ, এসবের কারণে আমাদের ডিফল্ট শ্বাসই আসলে অগভীর আর রুক্ষ হয়ে গেছে, যেটা আমরা খেয়ালই করি না। একদম সত্যি কথা। যতক্ষণ না আমরা শ্বাসের দিকে অণুবীক্ষণ যন্ত্রের মতো একদম জুম করে মনোযোগ দিচ্ছি, ততক্ষণ আমরা বুঝতেই পারি না যে আমাদের ভেতরের এই শারীরিক গঠন কতটা অস্থির হয়ে আছে। ঠিক। কিন্তু যখনই আমরা প্রথম 3টে পর্যায়ের মাধ্যমে শ্বাসকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করি, তখন শ্বাসের সেই রুক্ষতা ধীরে ধীরে কমতে থাকে। ঘণ্টার অনুরণন যেমন আস্তে আস্তে সূক্ষ্ম হতে হতে মিলিয়ে যায়, নিবিড় পর্যবেক্ষণের ফলে আমাদের শ্বাসও ততটাই সূক্ষ্ম, ধীর এবং শান্ত হয়ে আসে। মানে শ্বাস এতই সূক্ষ্ম হয়ে যায় যে অনেক সময় মনে হয় শ্বাস নেওয়া বুঝি পুরোপুরি বন্ধই হয়ে গেছে। হ্যাঁ, আর শরীর তখন এমন একটা গভীর শিথিল অবস্থায় পৌঁছায়, যেখানে পেশির কোনো টান বা মানসিক কোনো অস্থিরতা থাকে না। অসাধারণ একটা অবস্থা। আর এই পরম শান্ত হওয়ার যে প্রক্রিয়াটা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন! প্রশ্নটি হল, এই যে শ্বাস নেওয়া আর ছাড়া হচ্ছে, এতক্ষণ ধরে যা চলছে, এখানে আমি বা আমার বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? ওহ, এটা তো অত্যন্ত গভীর একটা দার্শনিক বাক। হ্যাঁ, আমরা যখন সাধারণ অবস্থায় থাকি, তখন তো আমাদের ইগো বা অহংবোধ খুব প্রবল থাকে। আমরা ভাবি, আমি শ্বাস নিচ্ছি, আমি চিন্তা করছি। কিন্তু যখন শ্বাস একদম শান্ত হয়ে আসে আর শরীর সম্পূর্ণ স্থির হয়ে যায়, তখন মন এতই তীক্ষ্ণভাবে বিষয়গুলোকে দেখে যে এই আমি ধারণাটাই ভাঙতে শুরু করে। চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন আপনি। যখন শ্বাসের সূক্ষ্মতা চরম পর্যায়ে পৌঁছায়, তখন অনুশীলনকারী অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পান যে এটা কেবলই একটা প্রাকৃতিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। জাস্ট একটা প্রসেস চলছে। ঠিক। শরীর নামক একটা যন্ত্রে কিছু প্রাকৃতিক উপাদানের মানে বাতাসের আদান প্রদান ঘটছে মাত্র। এখানে এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি, সত্তা বা আত্মার অস্তিত্ব নেই। এটা অনেকটা স্বয়ংক্রিয়ভাবে ঘটে চলা একটা ইভেন্ট।
এই উপলব্ধিটা যখন গভীরভাবে আত্মস্থ হয় তখন মানুষের মন থেকে অপ্রয়োজনীয় লোভ, হতাশা আর উদ্বেগ প্রাকৃতিকভাবেই খসে পড়তে শুরু করে। আর এর কারণটাও খুব সহজ, মানে যেখানে কোনো আমি নেই সেখানে আমার কি হবে, আমি কি পেলাম, বা লোকে আমাকে নিয়ে কি ভাবছে, এই দুশ্চিন্তাগুলোর তো আর কোনো ভিত্তিই থাকে না। একদম না। এই আমি বা ইগোর অনুপস্থিতি হল চূড়ান্ত মুক্তি। চলুন তাহলে আমাদের আজকের এই গভীর আর বিস্তৃত আলোচনার মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই। হ্যাঁ, একবার সামারি করে নেওয়া ভালো। আমরা শুরু করেছিলাম প্রথম পর্যায় দিয়ে, যেখানে ওই হাতির দীর্ঘ শ্বাসের উপমার মাধ্যমে শরীরের প্যারাসিম্পাথেটিক স্নায়ুতন্ত্রকে শান্ত করার প্রক্রিয়াটা আমরা দেখেছি। এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা ছোট শ্বাসকে দোলনার নার্সের মতো পর্যবেক্ষণ করার মাধ্যমে জীবনের যে কোনো অস্থির পরিস্থিতিতে মনের স্থিরতা ধরে রাখার কৌশলটা জেনেছি। ঠিক। এরপর তৃতীয় পর্যায়ে এসে আমরা জেনেছি কিভাবে শ্বাসের সম্পূর্ণ শরীর বা শুরু, মধ্যভাগ আর শেষকে নিরবিচ্ছিন্নভাবে ট্র্যাক করতে হয়। সেখানে আমরা দেখেছি কিভাবে শ্বাস গোনা বা শ্বাসকে একটা রত্ন হিসেবে কল্পনা করার মাধ্যমে মনকে বেঁধে রাখা যায়, আর একই সাথে নৈতিকতা, একাগ্রতা এবং অন্তর্দৃষ্টির প্রশিক্ষণ নেওয়া যায়। আর সবশেষে চতুর্থ পর্যায়ে আমরা ঘণ্টার ওই অনুরণন মিলিয়ে যাওয়ার উপমার মাধ্যমে দেখলাম কিভাবে আমাদের অগোছালো শ্বাসকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শান্ত করা যায়, যেটা শেষ পর্যন্ত আমাদের আমি বা অহংবোধকে বিলীন করে দেয়। একদম নিখুঁত একটা সামারি। এখন যারা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে আধুনিক এই অতিব্যস্ত জীবনে, যেখানে আমরা প্রতিনিয়ত তথ্যের অতিরিক্ত চাপে বা ইনফরমেশন ওভারলোডে পিষ্ট হচ্ছে, সেখানে হাজার বছর আগের এই ম্যানুয়ালটার প্রাসঙ্গিকতা কোথায়? হ্যাঁ, এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। কিন্তু আসলে এই কৌশলগুলোর সবচেয়ে বড় প্রয়োগক্ষেত্রই হল বর্তমান সময়। ঠিক তাই। যখনই মনে হবে চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ইমেল, নোটিফিকেশন আর খবরের চাপে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে, ঠিক তখনই শুধু নিজের শ্বাসের দিকে একটু মনোযোগ দেয়া যেতে পারে। সেটিকে ওই দোলনার মতো নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে আর ঘণ্টার মতো শান্ত করে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের মনকে পুনরায় তীক্ষ্ণ এবং স্থির ফোকাসে ফিরিয়ে আনতে পারি। একদম। এটা কিন্তু কোনো ধর্মীয় আচার নয়, এটা মূলত নিজের মস্তিষ্ককে রিওয়ায়ার করার একটা প্রুভেন বৈজ্ঞানিক পদ্ধতি। একেবারে যৌক্তিক উপসংহার। আর আজকের এই আলোচনা শেষ করার আগে আমি ম্যানুয়ালটার একটা অত্যন্ত গভীর এবং কিছুটা উস্কানিমূলক দার্শনিক দিকের প্রতি ইঙ্গিত করতে চাই, যেটা নিয়ে আমরা আগে বিস্তারিত কথা বলিনি। আচ্ছা, সেটা কি? সাধারণত ধ্যানের ক্ষেত্রে মনে করা হয় যে কাউকে প্রথমে গভীর ধ্যানের স্তর বা ট্রাঙ্কুইলিটি মেডিটেশন, যাকে পালি ভাষায় ঝানা বা অ্যাবজর্পশন বলা হয়, সেটা আগে আয়ত্ত করতে হবে এবং তারপর সে অন্তর্দৃষ্টি বা বিপাশনাতে প্রবেশ করবে। এটাই তো প্রচলিত ধারণা। কিন্তু বুদ্ধদাসের এই ম্যানুয়ালটাতে বলা হয়েছে যে কেউ চাইলে সেই গভীর ধ্যানের জটিল স্তরগুলো সম্পূর্ণ এড়িয়ে সরাসরি অন্তর্দৃষ্টি বা ইনসাইটে প্রবেশ করতে পারে। তার মানে মনের কোনো অতিপ্রাকৃত বা গভীর ট্রান্সের মতো স্তরে না গিয়েও সরাসরি জীবনের চূড়ান্ত সত্য উপলব্ধির কথা বলা হচ্ছে, শুধুমাত্র শ্বাসের মেকানিক্স ব্যবহার করে? ঠিক তাই। শুধুমাত্র শ্বাসের গঠন, এর শুরু শেষ আর এর পরিবর্তনশীলতাকে অত্যন্ত তীক্ষ্ণভাবে বিশ্লেষণের মাধ্যমেই এটা সম্ভব। দারুণ ব্যাপার তো। যখন কেউ শ্বাসের এই অনিত্যতা এবং এতে আমি না থাকার বিষয়টা বুঝতে পারে, তখন সে সরাসরি বিপাশনা বা প্রজ্ঞার স্তরে পৌঁছে যায়। তাই যারা শুনছেন তাদের জন্য এটা একটা ভাবনার বিষয় হিসেবে আমি ছেড়ে দিতে চাই। আমাদের প্রতিদিনের এই অতি সাধারণ শ্বাস-প্রশ্বাস, যাকে আমরা টেরই পাই না, সেটাই কি তাহলে কোনো জাদুকরি বা অতিপ্রাকৃত ধ্যানের স্তরে না গিয়েও সরাসরি জীবনের গভীরতম সত্য জানার সবচেয়ে বড় শর্টকাট? আমাদের প্রতিটি শ্বাসে কি আসলে জীবনকে, শরীরকে এবং আমাদের অস্তিত্বকে বোঝার একটি খোলা জানালা? এই প্রশ্নটা হয়তো আমাদের প্রতিদিনের শ্বাস নেওয়ার অভিজ্ঞতাকে আর কখনোই আগের মতো থাকতে দেবে না। হ্যাঁ, একেবারে অন্যরকম একটা পার্সপেক্টিভ তৈরি করে দেয়। এই চমৎকার চিন্তাটা নিয়ে আজ আমরা আপনাদের ভাবনার জগতে রেখে যেতে চাই। আমাদের সাথে থেকে এই নিবিড় আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চিন্তার খোরাক নিয়ে।